কাল রাতের বেলা গান এলো মোর মনে, তখন তুমি ছিলে না গো, ছিলে না। তখন তুমি ছিলে না মোর সনে, কাল রাতের বেলা গান এলো মোর মনে। যে কথাটি বলবো তোমায় বলে, কাটলো জীবন নীরব চোখের জলে। যে কথাটি বলবো তোমায় বলে, কাটলো জীবন নীরব চোখের জলে। সেই কথাটি আমার, সেই কথাটি সুরের হোমানলে উঠলো জ্বলে একটি আধার ক্ষণে। তখন তুমি ছিলে না, তখন তুমি ছিলে না মোর সনে, কাল রাতের বেলা গান এলো মোর মনে। ভেবেছিলেম আজকে সকাল হলে সেই কথাটি আমার, সেই কথাটি তোমায় যাব বলে। ভেবেছিলেম আজকে সকাল হলে সেই কথাটি আমার, সেই কথাটি তোমায় যাব বলে। ফুলের উদাস সুবাস বেড়ায় ঘুরে, পাখির গানে আকাশ গেল পুরে। ফুলের উদাস সুবাস বেড়ায় ঘুরে, পাখির গানে আকাশ গেল পুরে। সেই কথাটি আমার, সেই কথাটি লাগলো না সেই সুরে। যতই প্রয়াস করি পরাণপণে, যখন তুমি আছো, যখন তুমি আছো আমার সনে, কাল রাতের বেলা গান এলো মোর মনে। তখন তুমি ছিলে না গো, ছিলে না। তখন তুমি ছিলে না মোর সনে, কাল রাতের বেলা গান এলো মোর মনে। আজকে আমাদের অতিথি প্রসেনজিৎ। প্রসেনজিতের গান দিয়ে সকাল শুরু হলো। কি অপূর্ব উপস্থাপনা যা দিয়ে শুরু করলো।
প্রসেনজিৎ নিজে একজন চিত্রশিল্পী, আমি তো ভীষণভাবে আজকে অভিভূত। চিত্রশিল্পী হিসেবেই ওর বিশেষভাবে পরিচিতি, এবং একজন চিত্রশিল্পী হিসেবেই ওর প্রফেশন, তাই তো? হ্যাঁ, একদম। কিন্তু এই সঙ্গীত নিয়ে চর্চা করা, তুমি বলছিলে সেটা অনেক পরে। সেটা অনেক পরে, মানে তখন আমার 28 বছর বয়স। ও মা। হঠাৎ করেই, মানে আমি ছোটবেলা থেকেই কখনো গান শিখিনি, মানে গানটা হঠাৎ করেই আমার কাছে এসেছে। এবং সেটা মানে বাড়িতে কেউ না, বাড়িতেও সেরকম ভাবে গানের কোনো চর্চা ছিল না, বরং ছোট থেকে শেখোইনি। ছোটবেলায় মা আমাকে গান শিখতে পাঠিয়েছিল, আমি তো পালিয়ে যেতাম আর কি, শেখার ইচ্ছাই ছিল না। ছবি আঁকাটা ছোটবেলা থেকেই ভালো লাগতো। পরে মানে ছবি আঁকা নিয়ে পড়াশোনা করার পরে যখন আমি নিয়মিত ছবি আঁকি, এক্সিবিশন করি, সেটা রবীন্দ্রভারতীতেই পড়াশোনা করেছিলে? ইন্ডিয়ান আর্ট কলেজে গ্রাজুয়েশন আর রবীন্দ্রভারতী থেকে মাস্টার্স করি। আচ্ছা। তারপরে হঠাৎ করে, মানে তখন তো বয়সটাও অনেক কম ছিল, কিন্তু যেটা হলো যে একটি প্রেম মানে গঠিত কারণে একটা ব্যর্থতা থেকে রবীন্দ্রনাথের গান আমার কাছে আসে। মানে সারাক্ষণ তখন পাগলের মতন আমি রবীন্দ্রনাথের গান শুনতাম। শুনতে শুনতেই হয়তো আমার কাছে এটা, ভালোবেসে যখন আঘাত পেলে, তখন রবীন্দ্রনাথ তোমাকে বেশি করে ঘিরে ধরলেন, তাই তো? একদম। তখন থেকেই বেশি বেশি করে রবীন্দ্রনাথের গান শোনা, রবীন্দ্রনাথ পড়া। আগে তো শুনতাম, কিন্তু তখন থেকেই যেন একটা অবসেশন হয়ে গেছিল মানে রবীন্দ্রনাথের গানের প্রতি। তখনই কি শেখার আগ্রহ তৈরি হলো? তখনই না, তখন মানে শুনতে শুনতে তারপরে আস্তে আস্তে একটু আধটু গাইতাম, বন্ধুদের শোনাতাম, মাকে শোনাচ্ছি। তারপরে একটু ভাবলাম যে একটু শিখে দেখি, শিখলে হয়তো আরো রবীন্দ্রসঙ্গীতের ভান্ডার আমার কাছে আসবে, আরো অজানা গান আসবে। দিয়ে তখন আমি দক্ষিণীতেই ভর্তি হলাম গান শিখতে। মানে এতদিন পরে তখন আমার 28 বছর বয়স আর কি। দিয়ে আমি তখন গান শিখতে, মানে এবং গান শিখতে শুরু করার পরে ওখানের পরিবেশটা তো ভীষণই সুন্দর, জানো, মানে ওখানে ওই মানে তিনতলা বাড়িটায় ঢুকলেই একটা অদ্ভুত, মানে ঢোকা মাত্রই তিনতলা বাড়ি জুড়ে গান চলছে, রবীন্দ্রনাথের গান। আর এবং বাপিদা আমাদের যিনি ছিলেন, সারাক্ষণ অনুষ্ঠান, এটা সেটা, নাটক, আরো রবীন্দ্রনাথে ঢুকিয়ে দিল একেবারে। তারপর থেকে সে চলছে গান। আর যাকে ভালোবেসেছিলে তিনি কি কখনো গান শুনিয়েছিলেন রবীন্দ্রনাথের, বা তাকে তুমি কখনো শুনিয়েছিলে কখনো কথা, বা রবীন্দ্রনাথের কথা দিয়ে কোনো আদান প্রদান কি হয়েছিল? না, হয়নি। তখন তো সে মানে রিজেক্ট করেছিল আমাকে। এবং সে তার সঙ্গে এখন আমার বন্ধুত্ব আছে, আমার সঙ্গে মাস্টার্স এসে পড়তো। কিন্তু তাকে মানে এখন আমরা হাসি ঠাট্টা করি আর কি সেটা নিয়ে, যে ও, আমি তখন বলি ভাগ্যিস তুই আমাকে রিজেক্ট করেছিস, তাই জন্য আমার জীবনে গান এসছে। বাহ, এই তো সাংঘাতিক ব্যাপার। এটা একটা গল্পই বটে তোমার জীবনে। গল্পই একদম, মানে কোনো প্ল্যানিং নয়, হঠাৎ করেই আমার জীবনে গান এসেছে। আচ্ছা, এই যে কাল রাতের বেলা গান এলো, যে গানটা দিয়ে শুরু করলে, এটা মানে পরে তোমার কি ইচ্ছে করছে বলতে? এটার পরে আমার বলতে ইচ্ছা করছে যে যেটা আমার মানে বলার জন্য মাথায় এসেছিল সেটা তো বলতে পারলাম না, তো আমার না বলা বাণীরই একটা গান আমি শোনাচ্ছি। বেশ, শুনি তাহলে, চলো। আমার না বলা বাণী ঘন জামিনীর মাঝে, আমার না বলা বাণীর তোমার ভাবনা তারার মতন রাজে, আমার না বলা বাণী ঘন জামিনীর মাঝে, আমার না বলা বাণী। নিভৃত মনের বনের ছায়া, নিভৃত মনের বনের ছায়াটি ঘিরে না দেখ
ফিরে লুকায় বেদনা, অঝরা অশ্রু নীরে আমার লুকায় বেদনা। অশ্রুতবাসী হৃদয় গহনে বাজে 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 আমার না বলা বাণী। ক্ষণে ক্ষণে আমি না জেনে করেছি দান তোমায় আমার গান। ক্ষণে ক্ষণে আমি না জেনে করেছি দান তোমায় আমার গান। পরাণের সাজে সাজাই খেলার ফুলে, জানি না কখন নিজে বেছে লাও তুলে লাও তুলে। অলখ আলোকে নীরবে দুয়ার খুলে তুমি অলখ আলোকে। প্রাণের পরশ দিয়ে যাও মোর কাজে, দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও মোর কাজে আমার না বলা বাণী। ঘন জামিনীর মাঝে আমার না বলা বাণীর তোমার ভাবনা। তারার মতন রাজে আমার না বলা বাণী। ঘন জামিনীর মাঝে আমার না বলা বাণী। কিছু কিছু কথা মনের গোপনেই থেকে যায় আজীবন। সবটা তো আমরা প্রকাশ করতে পারি না, প্রকাশ করতে চাইলেও প্রকাশ করতে পারি না। রবীন্দ্রনাথ তার একটি কবিতায় বলেছেন যে আসলে তিনি নিজেকেও ওভাবে বলেছেন যে আমায় যদি মনটি দেবে দিও দিও মন, মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ। খোলা আমার দুয়ারখানা ভোলা আমার প্রাণ, কখন যে কার আনাগোনা নৈকো সাবধান। বুঝতে পারছো? এই যে যার কথা ভেবে তোমার যার সঙ্গে দূরত্ব তৈরি হলো, যখন তোমার জীবনে রবীন্দ্রনাথ এভাবে এলেন, এভাবে তোমাকে ঘিরে ধরলেন, তুমি রবীন্দ্রনাথকে একেবারে মনের মধ্যে মেখে নিয়ে এতগুলো বছর ধরে আবার চলেছো আর কি। এবার কখন কি ঘটবে আমাদের মনের অন্দরে আমরা কেউ জানি না। মানে তুমি কি জানতে যে এইরকম ভাবে জীবনের গতিপথটা বদলে যাবে? একদমই না। তাহলে ছোটবেলা থেকেই তো মানে ইচ্ছা যে আর্টিস্ট হবো, ছবি আঁকবো, ওটা নিয়েই পড়াশোনা, ওটাই চলছে। কিন্তু হঠাৎ করে যে আমার জীবনে গান এসে যাবে, আমার খুব মানে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগলো। এর জন্য আমি সত্যি মানে ঈশ্বরের কাছে আশীর্বাদ, এটা মানে ঈশ্বরের আশীর্বাদ আমার কাছে একটা বোনাস আর কি আমার জীবনে। তাই তো আমরা তো মানে এই যে আমরা সবসময় বলি যে কখন কি ঘটবে কেউ জানি না, কিন্তু সেটা যে ঘটলো এবং আমার সামনে তুমি উদাহরণ হয়ে বসে আছো, এটা আমার নিজেরও ভীষণ ভালো লাগছে যে তোমার জীবনে এইভাবে গান এলো। যে কথাটা বললে, যে গানের মধ্যে দিয়ে যে কথাটা শুনলাম, রবীন্দ্রনাথের গানে বারবার প্রেম পূজা এক হয়ে গেছে। হ্যাঁ, এই গানটি বোধহয় পূজা পর্যায়ের গান ছিল, কিন্তু পূজা পর্যায়ে হলেও আমার সবসময় মনে হয় যেন এটা প্রেমের গান। ঠিক আমার না বলা কথাগুলো ঠিক তাই, শুনলে ঠিক তাই মনে হয় আমাদের মনের মধ্যে। এবার কিন্তু এই যে না বলা কথা, যে কথা মনের মধ্যে জমে আছে, কিন্তু সেই জমানো কথা কখনো না কখনো ঠিক প্রকাশ পাবে। তারও উত্তর রবীন্দ্রনাথ দিয়ে গেছেন। সেটাই। তো সেই গানে কি যাব আমরা? সেরকমই একটি গান আমি, প্রেম পর্যায়ে, এটি তাসের দেশের একটি গান, গোপন কথাটি রবি না গোপনে শোনাচ্ছি।
গোপন কথাটি রবে না গোপনে, উঠিল ফুটিয়া নীরব নয়নে। গোপন কথাটি না 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 রবে না গোপনে, গোপন কথাটি রবে না গোপনে, উঠিল ফুটিয়া নীরব নয়নে। গোপন কথাটি বিভল হাসিতে বাজিল বাঁশিতে, বিভল হাসিতে বাজিল বাঁশিতে, স্ফুরিত অধরে নিভৃত স্বপনে। না 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 রবে না গোপনে, গোপন কথাটি রবে না গোপনে, উঠিল ফুটিয়া নীরব নয়নে। গোপন কথাটি মধুপ গুঞ্জরিল মধুর বেদনায়, আলোক পিয়াসী অশোক মঞ্জরিল। মধুপ গুঞ্জরিল মধুর বেদনায়, আলোক পিয়াসী অশোক মঞ্জরিল। হৃদয় শতদল করিছে টলমল, হৃদয় শতদল করিছে টলমল। অরুণ প্রভাতে করুণ তপনে, না 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 রবে না গোপনে, গোপন কথাটি রবে না গোপনে, উঠিল ফুটিয়া নীরব নয়নে। গোপন কথাটি কি ভালো না, মানে কথাগুলো এত মনের কাছাকাছি, এত মনে হয় রবীন্দ্রনাথ কি করে যে সমস্ত কিছু লিখতেন। মাঝে মাঝে সব গানগুলো শুনলে তাই মনে হয় সবই আমাদের নিজেদের কথা। বারবার মনে হয়, বারবার একই কথা বলি আর বারবার মনে হয় প্রতিদিন মানে চমক লাগে রবীন্দ্রনাথের এই গানের কথায়। তার সত্যিই তাই। আমরা অনেকখানি সময় ধরেই শুনছি, পরপর 3টে গান শোনা হয়ে গেল প্রসেনজিতের কণ্ঠে। আমাদের যারা যন্ত্রসঙ্গীত বন্ধু তাদের সঙ্গে এবার পরিচয় করানোর পালা। প্রথমেই আলাপ করাবো, কিবোর্ডে রয়েছেন আজ দীপঙ্কর দাস, তবলায় রয়েছেন স্বপন অধিকারী, বেহালাতে রয়েছেন অম্লান হালদার এবং সেতারে রয়েছেন সুভাষ বোস। ফিরি প্রসেনজিতের কাছে। এ তো গেল মন দেওয়া নেওয়া, অনেক কিছুর তোমার গানের মধ্যে দিয়েও প্রকাশ পেল এবং জীবনের ঘটনাও শুনলাম আর কি। তো এখন বর্তমানে তোমার একদিকে ছবি আঁকা, একদিকে গান, এই দুটোকে নিয়েই তুমি চলছো? একসঙ্গে চলছে, চেষ্টা করছি চলার যতটা যায়। দক্ষিণীতে তো তোমার শেখা
মানে শেষ হয়েছে এবং দক্ষিণীর সঙ্গে তুমি রয়েছো, হ্যাঁ যুক্ত রয়েছো। এখন বর্তমানে কি অন্যান্য গানেরও তালিম নিচ্ছ রবীন্দ্রনাথের গানের পাশাপাশি? হ্যাঁ, এখন রবীন্দ্রনাথের গানের সাথে সাথে আমি গৌতম দার কাছে, মানে আমার গুরু গৌতম ঘোষালের কাছে শিখছি। ওনার কম্পোজিশন, উনি তো সবকিছুই শেখান আমাদের। আর শ্রীমতী অপলা বসু সেনের কাছে রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা, এই যে যখন বুঝতে পারলে যে তোমার কণ্ঠে এত সুর আছে, এইভাবে রবীন্দ্রনাথের বাণী তোমাকে আকর্ষণ করছে, এটা হওয়ার পর মানে এই গানকে নিয়ে এত এগিয়ে যাওয়া, এই মানে ইচ্ছেটা বা এই মনের জোরটা তো সবার থাকে না, এতটা দেরিতে শুরু করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়া, এর জন্য কি কারোর ইন্সপিরেশন ছিল? মানে কেউ কি? হ্যাঁ, এর জন্য একমাত্র মানে আমার মা। হ্যাঁ, সেটাই মানে আমি যখন প্রথম, যখন একদিন ঘুম থেকে উঠতে উঠতেই গান একটা গাইতে গাইতে গুনগুন করতে করতে উঠি এবং আমার মনে হয় যে তো বেশ সুরে গাইলাম মনে হচ্ছে, তো প্রথমেই গিয়ে মাকে শোনালাম। তাই তো, এবং মা বলছে যে তুই কি গান শিখছিস? আমি যে না, আমি তো গান শিখি না। সেটাই তো দেখো, বলছে যে তাহলে তুই গানটা শেখ, শুরু কর। এবং এখনো আমি মানে ছবি আঁকার ক্ষেত্রেও কি গানের ক্ষেত্রেও প্রথম যেটাই করি না কেন সেটা মাকে আগে শোনাতে হয়, যে আমি নতুন কি গান তুললাম, কি ছবি আঁকলাম, সেটা সবসময় মা হলো আমাদের ইন্সপিরেশন। তাই তো, তাই তো, তাই তো, তাই তো। তো এই তো আমাদের মায়ের কথা হলো, কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে মা, তিনি তো আসছেন। তো এবার তো তাকে বন্দনা করা উচিত, তাই না? শেষ গানে কি তাকে বন্দনা করবে? শেষ গানটা আমি শরতেরই একটি গান শোনাচ্ছি। অমল কমল খানি কে কে ফুটালে আলো নীল আকাশের ঘুম ছোটালে কে কে ফুটালে আলোর আমার মনের ভাবনাগুলি বাহির হলো আখাতুনি ওই কমলের পথে তাদের সেই জোটালে কে কে ফুটালে আলোর শরত বাণীর বীণা বাজে কমল দলে ললিত রাগের সুর ঝরে তাই ঝরে শিউলি তলে শরত বাণীর বীণা বাজে কমল দলে ললিত রাগের সুর ঝরে তাই ঝরে শিউলি তলে তাই তো বাতাস বেড়ায় মেতে কচি ধানের সবুজ খেতে বেড়ায় মেতে বেড়ায়
যায় মেতে বনের প্রাণে মরমরানির ঢেউ ওঠালে কে কে ফুটালে আলোর অমল কমল খানি কে কে ফুটালে